আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইরানে আইআরজিসির 5 সদস্যকে হত্যা। এদিকে গাজার বিশাল ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল। জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র পাঠাতে জেলেনস্কির অনুরোধ প্রত্যাখ্যান পেন্টাগনের। আরও জানিয়ে দিব রিয়াদে শীর্ষ সম্মেলন ইসরায়েলি আগ্রাসন বন্ধে ভূমিকা রাখবে বলে আশাবাদ সৌদির। সর্বশেষে জানিয়ে দিব ট্রাম্প পুতিনের ফোনালাপ, ইউক্রেন যুদ্ধ নিয়ে যা আলোচনা হলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানে আইআরজিসির 5 সদস্যকে হত্যা। ইরানের দক্ষিণাঞ্চলীয় সিজান বেলুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী এক ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে দেশটির ইসলামী রেজলিউশনারি গার্ড কর্পের 5 সদস্য নিহত হয়েছে। সোমবার ইরান ন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সিজান বেলুচিস্তানের গভর্নর জেনারেল মানসুর জিয়াদ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, রোববার সন্ধ্যা নাগাদ ইরান পাকিস্তান সীমান্তের কাছে সারাভানের সিরকানে এক ওয়াচ টাওয়ারে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে আইআরজিসির বাসিত ধাবিক বাহিনীর 5 সদস্য নিহত হয়েছে। বিজার জাহান নিহতের সবাই স্থানীয় বেলুচির সুন্নি মুসলিম। তিনি দাবি করেছেন, হামলাকারীরা বেলুচি ও সুন্নি না, তারা প্রতিবেশী দেশ থেকে এসেছে। আইআরজিসির স্থলবাহিনী এক ঘোষণায় বিবৃতিতে জানিয়েছে, হামলাকারীরা ধরা ছোঁয়ার বাইরে এবং বিপ্লবী গার্ড তাদের ধরতে অভিযান শুরু করেছে। স্থানীয় মিডিয়া প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে আইআরজিসি ভারাভান শহরে স্থানীয়দের সন্ত্রাসীদের ধরতে ড্রোন ওড়াচ্ছে। তবে এই সন্ত্রাসী হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। গাজার বিশাল ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল। যুদ্ধের মধ্যেই গাজার বেশ বড় একটি অংশ দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক ইসরায়েলের প্রকাশিত তথ্যের ভিত্তিতে এমন দাবির সত্যতা তুলে ধরেন আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশ্লেষক ও নরওয়েজিয়ান শরণার্থী পরিষদের বিশেষ উপদেষ্টা মাইকো ক্লোগিন গেট এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইসরায়েল এরই মধ্যে গাজার 56 কিলোমিটার ভূমি দখল করেছে। দখলকৃত এই ভূমির নাম দেওয়া হয়েছে নেজেজামিন টেরিটরি। আইনস্টাইন জানান, উত্তর গাজা ও রাফাতে একইভাবে আবারও ভূমি স্থানীয়ভাবে দখল করার পরিকল্পনা রয়েছে ইসরায়েলি বাহিনীর। এর মধ্যে ইসরায়েলি হামলার মুখে 22 লাখ ফিলিস্তিনি খান ইউনুস এবং আল বাউজ শহরে মানবতার জীবনযাপন করছে। অথচ গাজা ভূখণ্ডের মোট আয়তন মাত্র 375 কিলোমিটার, যা অবরুদ্ধ উপত্যকাটিতে বিশ্বের সবথেকে ঘনিষ্ঠপূর্ণ অঞ্চলগুলোর একটিতে পরিণত করেছে। এ সময় ইসরায়েল কর্তৃপক্ষ ফিলিস্তিনের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর ব্যবহারে আন্তর্জাতিক আইনে আগ্রাসনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, এমনকি একটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও জানান এই মানবাধিকার কর্মী। উল্লেখযোগ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার 1 বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এই হামলায় দেশটি ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অত্যন্ত 15 বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজার ভবনদশে পর্যন্ত 42 ট্রিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা হয় তাহলে তা মিশরের 11টি গেট পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকার বেশি। ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে গাজায় 1,47,395 ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকেরও বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে 1/4 পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া 1/5 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 1/3 বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য 250 থেকে 500 হেক্টর জমির প্রয়োজন পড়বে। গাজাভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেছেন, অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তা পাগলামির পর্যায়ে পড়ে। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনেও নেই যেখানে ইসরায়েলের হামলা চালায়নি। তিনি আরো বলেছেন, প্রকৃত অর্থে এই অঞ্চলের ভৌগোলিক চিত্র পরিবর্তন হয়ে গেছে। সেখানে আগে পাহাড় ছিল না, এখন পাহাড় হয়ে গেছে। 2000 পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থে এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে। ক্ষেপণাস্ত্র পাঠাতে জেলেনস্কির অনুরোধ প্রত্যাখ্যান পেন্টাগনের।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েস অস্টিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছে যে মার্কিন এটিএনএস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য অপেক্ষা করার জন্য গ্রাহকদের সাথে চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দেওয়া কঠিন ব্যাপার। আমেরিকা ইউক্রেনকে একটি অজ্ঞাত সংখ্যক MBM-140 আর্মি মেটিক্যাল মিসাইল সিস্টেম পাঠিয়েছে এবং কিয়েভ কয়েক মাস ধরে আরও ক্ষেপণাস্ত্র দেওয়ার অনুরোধ করছে। সেই সাথে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত আনার অনুমতি চাইছে। পেন্টাগন অতিরিক্ত ক্ষেপণাস্ত্র পাঠাতে দ্বিধাগ্রস্ত ছিল। তারা বলছে মস্কো এরই মধ্যে তার মূল্যবান লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে নিয়ে গেছে। পাশাপাশি মার্কিন সেনাবাহিনীর মজুত স্বল্প সংখ্যক এটিএনএস রয়েছে। পেন্টাগন প্রধান বলছেন যেসব ক্রেতা আগে ক্ষেপণাস্ত্র অর্ডার করেছে তাদেরকে আগে সরবরাহ করার বাধ্যবাধকতা রয়েছে। তিনি ইউক্রেনে এটিএসএস সরবরাহের অগ্রাধিকার দেওয়ার জন্য জেলেনস্কির সাম্প্রতিক আবেদন প্রত্যাখ্যান করেছেন। অস্টিন জোর দিয়ে বলেছেন বিদ্যমান অস্ত্র চুক্তি ভঙ্গ করলে অনেক প্রশ্নের জন্ম দেবে। রিয়াদ শীর্ষ সম্মেলন ইসরায়েলি আগ্রাসন বন্ধে ভূমিকা রাখবে বলে আশাবাদ। সৌদি আরবে ইসলামী সহযোগিতা সংস্থা বা IRGC এবং আরব লীগের যে শীর্ষ সম্মেলন ডাকা হয়েছে তা গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেছে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি রোববার রাতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে আশাবাদ ব্যক্ত করেছেন। পেজেশকিয়ান জানান পরিস্থিতি বাস্তবতার কারণে আসন্ন এই সম্মেলন অংশ নিতে না পারলেও তার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ এতে অংশ নিতে রিয়াদ সফরে যাবেন। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করার জন্য আজ রিয়াদে OIC ও আরব লীগের যৌথ শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সৌদি যুবরাজের সঙ্গে ফোনালাপে দেশটির সঙ্গে কেবল সকল ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এ সময় তেহরান রিয়াদ সম্পর্কের উন্নয়নে সন্তোষ প্রকাশ করে সৌদি যুবরাজ আশা প্রকাশ করে বলেন এই সম্পর্কে অন্যরকম উচ্চতায় নিয়ে যেতে হবে। তিনি এ বিষয়ে রিয়াদ ইরান ভাইস প্রেসিডেন্ট জাকিরের সঙ্গে বৈঠক করছে বলেও আশ্বাস দেন। ফোনালাপে দুই নেতা পরস্পরকে তেহরান ও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান। ট্রাম্প পুতিনের ফোনালাপ ইউক্রেন যুদ্ধ নিয়ে যা আলোচনা হলো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইউক্রেন যুদ্ধ না জড়ানোর জন্য পুতিনের প্রতি আহ্বান জানিয়েছে ট্রাম্প। স্থানীয় সময় রোববার ফরাসি গণমাধ্যম AFPর এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়। AFP জানিয়েছে বৃহস্পতিবার ফ্লোরিডা থেকে পুতিনকে ফোন দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নবনির্বাচিত হওয়ার মাত্র একদিন পরে এই ফোনালাপ হয়। তবে এ নিয়ে ট্রাম্পের প্রতিনিধিদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ফোনালাপ সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তি ফরাসি বার্তা সংস্থা AFPকে জানান ফোনালাপে ট্রাম্প পুতিনকে ইউরোপে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতির কথা মনে করিয়ে দেন। পাশাপাশি তিনি শীঘ্রই ইউক্রেনের যুদ্ধের সমাধান নিয়ে আরও আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে আলাপটি সৌহার্দ্যপূর্ণ ছিল। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে এসে ইউক্রেন যুদ্ধ নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। তার মধ্যে অন্যতম ছিল তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন। AFPর প্রতিবেদনে বলা হয়েছে বুধবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপকালে যোগ দেন। সেখানে ইলন মাস্কও ছিলেন, যা নিয়ে অনেক আলোচনার সৃষ্টি হয়। রুশ সরকার ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন ট্রাম্প সংঘর্ষ নয় শান্তি নিয়ে কথা বলছেন, যা রাশিয়ার জন্য ইতিবাচক। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প সম্ভবত ইউক্রেনকে সহায়তা বন্ধ করে দেবেন। ট্রাম্প পুতিনের সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন যা জেলেনস্কিকে অনেক কিছু স্বীকার করে নিতে বাধ্য করতে পারে। ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাধানে রাশিয়ার দখলকৃত ভূখণ্ড নিয়ে কোনো চুক্তি হতে পারে। বিশেষত ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা এখন আর নেই। এদিকে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, সেখানে তিনিও জেলেনস্কির পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন 38 দিন পর আপনি আমার নিয়মিত চাঁদার উৎস হারাতে চলেছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ট্রাম্পের সঙ্গে হওয়া ফোনালাপকে চমৎকার বলে আখ্যায়িত করেছেন। ফোনালাপের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান সংলাপ বজায় রাখতে ও সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন জানিয়েছে 20 জানুয়ারি ট্রাম্পের অভিষেকের আগেই তারা ইউক্রেনে যতটা সম্ভব সহায়তা পাঠাবে। যুদ্ধ শুরুর পর থেকে বাইডেন প্রশাসনের পর্যন্ত ইউক্রেনে $1,830 কোটি সামরিক সহায়তা দিয়েছে।